বাড়ি ফিরে সবকিছু জানিয়েছিলাম সুমতি এবং লাবণ্যকে সামনে রেখে। সেদিন রবিকেও ডেকে বলেছিলাম, দুজনকে রেখে গেলাম তোমার দায়িত্বে। আমরা যে কদিন বাইরে থাকবো সে কদিন তুমি এই বাড়িতেই এসে রাতে থাকবে। এক কথায় রাজি হয়ে গেছিল দুজনেই। সুমতির যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওকে নিয়ে যেতেই পারতাম, কিন্তু লাবণ্যকে দেখবে কে? সব থেকে বড় প্রশ্ন এখানেই। লাবণ্যকেও বলেছিলাম তোমার ইচ্ছা থাকলে তুমি যেতে পারো, কিন্তু কোনো উত্তর পাইনি লাবণ্যর তরফ থেকে। আমরা ধরে নিয়েছিলাম লাবণ্য যাবেই না এমন বিবাহতে। যদি ছেলের বিবাহ অনুষ্ঠান ধুমধাম করে হতো তাহলে এই বাড়িতেই অনুষ্ঠান হতো। কেবলমাত্র লাবণ্যর কারণে একমাত্র সন্তানকে দ্বিতীয় পন্থা বেছে নিতে হয়েছিল। নির্দিষ্ট দিনে আমাদের ফ্লাইট ছিল ভোর 6টার সময়। রাত 4টের সময় আমি আর ঝুমা দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ক্যাব ধরে। সুজয় বৌমাকে নিয়েও বেরিয়ে পড়েছিল হোটেল থেকে সঠিক সময়ে। আমাদের সকলের দেখা হয় এয়ারপোর্টে গিয়ে। একই ফ্লাইটে 8 জনের আসন সংরক্ষণ করা হয়েছিল। আমাদের সাথে ওর বন্ধু এবং ওদের স্ত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় সকলেই এসে আমাকে প্রণাম করাতে আশীর্বাদ দিয়ে বলি, তোমরা সকলেই বন্ধুত্বের মর্যাদা রেখেছ কিছু না ভেবেই। এটা আমার খুব ভালো লাগলো। তোমরা সাথে থাকলে সকলের খুব ভালো লাগবে, এবং একটা বিবাহ অনুষ্ঠানে কয়েকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন না থাকলে বিবাহটা কেমন যেন ফিকে হয়ে যায়। বিবাহ অনুষ্ঠান বলে কথা, লক্ষ্য করছিলাম ওর 2 বন্ধুর বিবাহ অল্প কিছুদিন আগেই হয়েছে। ওর মধ্যে এক বন্ধুর বউ বলে ওঠে, জেঠু আমার নাম সুষমা, আমাদের বিয়ে হয়েছে এই 4 মাস হলো। তবে সুজয়দা যে এমন জায়গায় নিজের বিবাহের স্থান নির্বাচন করেছেন সেটা অকল্পনীয়। বিয়ের পরেই আমরা ভেবেছিলাম উত্তরাখণ্ডের কিছু জায়গায় যাব, কিন্তু সুযোগটা হয়ে গেল। ততক্ষণে তার পাশে থাকা আর একজন বন্ধুর বউ বলে ওঠে, জেঠু আমার নাম শিবানী, আমাদেরও বিয়ে হয়েছে গত ডিসেম্বর মাসে। বাইরে একবার বিয়ের পরে বেরিয়েছিলাম, কিন্তু উত্তরাখণ্ডে যাওয়া হয়নি। সুজয়দার বিয়ের অনুষ্ঠানে যে আমাদের এভাবে আমন্ত্রণ জানাবে সেটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। সবার সাথে মোটামুটি পরিচয়ের পরে বার্তালাপ চলছিল, এর মধ্যে ঝুমাও তাদের সাথে মিশে গিয়েছিল বন্ধুর মতো করে। ফ্লাইটের বসার সময় হয়ে গেছিল, তাই বাকি কথা না বাড়িয়ে এগিয়ে চলেছিলাম ফ্লাইটে বসার জন্য। ঝুমার এই প্রথম ফ্লাইটে বসা হবে, তাই সিট নিয়েছিল বৌমার সাথে। আমাদের সিটগুলো প্রায় সব পাশাপাশি থাকায় সুবিধাই হয়েছিল। আমার সাথে ছেলে বসে পড়াতে 2 ঘন্টার পথটা বিবাহ সংক্রান্ত আলোচনা করতে করতে সময় পেরিয়ে গেছিল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ যখন করলো তখন সময় 10:30। লাগেজপত্র নিয়ে এয়ারপোর্টের বাইরে আসতেই একজনকে দেখলাম সুজয়ের নামের প্লে কার্ড নিয়ে সামনে দাঁড়িয়ে। সুজয় তার দিকে এগিয়ে যেতেই মাঝবয়সী ছেলেটি বলে ওঠে, সুস্বাগতম মহোদয়, উত্তরাখণ্ডের দেবভূমিতে আপনাদের স্বাগত জানাই। আপনাদের জন্য ট্রাভেলার তৈরি আছে, চলুন সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের 8 জনকে বসিয়ে ট্রাভেলার রওনা দিতে দিতে 11:30 বেজে যায়। গাড়ি ছুটে চলে দিল্লি শহর ছাড়িয়ে হরিদ্বারের পথে। কিছুটা যাওয়ার পরে হাই রোডের ধারে একটি রেস্টুরেন্টে গাড়ি থামে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পুনরায় গাড়ি ছুটে চলে। ঘন্টা 5 গাড়ি চলার পরে হরিদ্বারের গঙ্গার ধারে একটি আলিশান হোটেলের সামনে গাড়ি এসে দাঁড়ায়। আজকের দিনটি আমাদের এখানেই থাকতে হবে। আগামীকাল সকালে গাড়ি আমাদের নিয়ে ছুটে চলবে ত্রিযুগী নারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। সুজয়ের থেকে শুনেছিলাম উত্তরাখণ্ডের এই পাহাড়ি পথে গাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যেতে পারে। হরিদ্বার থেকে দূরত্ব মোটামুটি 240 কিলোমিটার, সময় লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। তাই পরের দিন সকালে বেরোনোর সময় দেওয়া হয়েছিল সকাল 8টার মধ্যে। হরিদ্বারের হোটেলে আমাদের গাড়ি পৌঁছে গেছিল বিকাল 5টার দিকে। সকলের জন্য নির্দিষ্ট রুমে গেলেও আমার আর ছেলের থাকার ব্যবস্থা হয় একটি রুমে। পাশের রুমে ঝুমার সাথে অ্যামেলিয়ার বাকি বন্ধুদের রুম দুটো একই ফ্লোরে থাকায় সুবিধা হয়েছিল। হোটেলে পৌঁছে কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে সকলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম হর কি পৌড়ির উদ্দেশ্যে। গঙ্গা আরতির সময় হয়ে যাওয়াতে কেউ আর অলস করে সময় না কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম। হরিদ্বারের হর কি পৌড়ির গঙ্গার আরতি বিশ্ব প্রসিদ্ধ। এর আগে যখন সুজয় ছোট ছিল তখন লাবণ্যর সাথে এসেছিলাম, তাই জায়গাটা আমার পরিচিত থাকায়
সকলকে নিয়ে সঠিক স্থানে পৌঁছাতে অসুবিধা হয়নি, তবে গঙ্গা আরতির সময় হয়ে যাওয়াতে প্রবল ভিড় থাকায় সকলকে একসাথে থাকার জন্য বলেছিলাম। যারা আমাদের সাথে এসেছিল তারা এর আগেই মনোমুগ্ধকর দৃশ্য দেখেনি। সুজয় ছোট ছিল বলে তারও এতটা মনে থাকার বিষয় নয়। প্রায় 30 মিনিট ধরে গঙ্গা আরতির দর্শন করার পরে সকলে একসাথে গঙ্গা মন্দিরে পুজো দিয়ে হোটেলের পথে বেরোতে বেরোতে রাত 9টা হয়ে যায়। ঝুমার সাথে অ্যামেলিয়া যেন চুম্বকের মতো আটকে ছিল। আমি সবাইকে বুঝিয়ে দিয়েছিলাম এখনকার তাৎপর্যগুলো, কেন হরিদ্বারের নামকরণ হয়েছে। উত্তরাখণ্ড রাজ্যের হরি এবং হরর অর্থাৎ নারায়ণ এবং মহাদেবের প্রমুখ তীর্থস্থানগুলো দর্শনের জন্য প্রবেশপথ হলো এই হরিদ্বার। এখানে পৌঁছে প্রথমে মা গঙ্গার পুজো অর্চনা করেই হরি হরর তীর্থস্থানের উদ্দেশ্যে যাওয়া যেতে পারে, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই হরিদ্বার। সেদিন গঙ্গা আরতি দেখে হোটেলে ফিরে অল্প কিছুক্ষণের জন্য একসাথে বসে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করার পরে ডিনারের সময় হয়ে যাওয়াতেই হোটেলের ডাইনিংয়ে এসে পৌঁছে যায় সকলে। হরিদ্বারের গঙ্গার আশেপাশে যে হোটেলগুলো থাকে সেখানে বেশিরভাগ হোটেলেই নিরামিষ আহার পরিবেশন করা হয়ে থাকে, তাই সেদিন রাতের খাবারে সম্পূর্ণ নিরামিষ ছিল। গল্প করতে করতে খাওয়া শেষ হওয়ার পরে যে যার রুমে চলে যায়। পরের দিন সকালে ওঠার জন্য সবাইকে আরেকবার মনে করিয়ে দেয় সুজয়। পরের দিন সকাল 8টার পরে গাড়ি ছাড়তে পেরেছিল সুজয়। সকলের জলখাবারের ব্যবস্থা হোটেল থেকেই করা হয়েছিল। গাড়ি ধীরে ধীরে হরিদ্বারের জনগহলি থেকে বেরিয়ে ঋষিকেশের দিকে এগিয়ে চলে। প্রায় 1 ঘন্টার কিছুটা পূর্বে ঋষিকেশে পৌঁছে গাড়ি থামতেই সুজয় ঘোষণা করে এখানে কিছুক্ষণের জন্য গাড়ি থামবে, সবাই একসাথে লক্ষণঝোলা রামঝোলা দেখে তাড়াতাড়ি ফিরবে। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ঝুমার সাথে অ্যামেলিয়ার ইচ্ছাতে যেতেই হয়। তবে পায়ে হেঁটে লক্ষণঝোলা থেকে রামঝোলা পরিক্রমা করতে প্রায় 5 কিলোমিটার পথ। সুজয়ের ব্যবস্থায় এই পথটা অটোতে যাওয়াতে সময়ের সাথে এতটা হাঁটার প্রয়োজন পড়েনি। ঋষিকেশ থেকে গাড়ি বেরিয়ে এগিয়ে চলে আরো ঘন্টাখানেক। পাহাড়ি পথ অতিক্রম করে এসে পৌঁছায় দেবপ্রয়াগ। পাহাড়ের এক স্থান থেকে দেবপ্রয়াগের সঙ্গম দেখা হয় কিছুক্ষণ। সকলে ফটো ভিডিও তুলতে থাকার মধ্যে সবাইকে একত্রে করে বোঝালাম আসলে উত্তরাখণ্ডে দেবপ্রয়াগ হলো ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল। এই দুটি পবিত্র নদী এখানে মিশে এক হয়ে গঙ্গা নদী নামে প্রবাহিত হতে শুরু করে। দেবপ্রয়াগ থেকে গঙ্গার প্রবাহ শুরু হয় সমতলের পথে ঋষিকেশ হয়ে হরিদ্বারে পৌঁছে সম্পূর্ণ সমতলে গমন করতে শুরু করে। অনেক রাজ্যে অতিক্রম করে পশ্চিমবঙ্গের সাগরে গিয়ে সমুদ্র বুকে মিলন হয়, তাই সাগরে যে স্থানে গঙ্গার মিলন হয় তার নাম গঙ্গাসাগর বলা হয়। গাড়ি পুনরায় আমাদের 8 জনকে নিয়ে এগিয়ে চলে। আরো কিছুটা যাওয়ার পরে এক স্থানে গাড়ি এসে দাঁড়ায়। রুদ্রপ্রয়াগ পৌঁছানোর আগেই পবিত্র স্থানটির নাম ধারী দেবী মন্দির। সকলে গাড়ি থেকে নেমে অলকানন্দা নদীর মধ্যস্থলে এই ধারী দেবীর মন্দির প্রবেশ করতে শুরু করে। মন্দিরে যাওয়ার জন্য নদীর উপরে একটি সেতু করা হয়েছে। সেই পথে গিয়ে দেবীর মন্দিরে প্রণাম করে আসতেই গাড়ি আবার চলতে শুরু করে। আরো কিছুক্ষণ পরেই এসে পৌঁছে যায় রুদ্রপ্রয়াগের সঙ্গম স্থানের উপরিভাগে গাড়ি এসে দাঁড়ায়। সঙ্গমের দর্শন করতে হলে অনেকটা নিচে নামতে হয়, এটা আমার জানা ছিল। তবুও সকলের সাথে ধীরে ধীরে খাড়া সিঁড়ি বেয়ে নামতে নামতে বোঝাতে লাগলাম রুদ্রপ্রয়াগ হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। এই পবিত্র স্থানটি প্রধানত অলকানন্দা এবং মন্দাকিনী নদীর মিলনস্থল। এটি অলকানন্দা নদীর বিখ্যাত পঞ্চপ্রয়াগের 5টি সঙ্গম অন্যতম একটি প্রয়াগ। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 610 মিটার অথবা 2001 ফুট উচ্চতায় অবস্থিত এবং কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ যাত্রাপথ। কথা বলতে বলতে খরস্রোতা সঙ্গম স্থানে পৌঁছে অবাক হয়ে যায় সকলে। মন্দাকিনী নদীর স্বচ্ছ খরস্রোতা ধারার সাথে মিশে গেছে অলকানন্দা নদীর ঘোলাটে জল। সঙ্গম স্থানে পৌঁছানোর কিছুটা পূর্বেই ছিল গঙ্গা মন্দির। সেখানে মৃদু আওয়াজে গঙ্গা আরতির ভজন কীর্তন সাউন্ড বক্সে বেজে যাওয়াতে স্থানটি আরও পবিত্র হয়ে উঠেছিল। পুনরায় আমাদের গাড়ি চলতে শুরু করে। একটা সময় গাড়ি রাস্তা বদল করে সোনপ্রয়াগের দিকে। এই পথটি চলে গেছে কেদারনাথের উদ্দেশ্যে, অপর রাস্তাটা বদ্রীনাথের উদ্দেশ্যে যায়। সুজয় জানায় এখান থেকে ত্রিযোগী নারায়ণ মন্দিরের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। যেহেতু পাহাড়ি রাস্তা তাই 3 ঘন্টার মতো লাগতে পারে। পথে অবশ্য দুপুরের ভোজন করে নিতে হবে পথেই। এখনই বেলা 2টো বাজতে চলছে, বেশি দেরি করা যাবে না। আর হ্যাঁ, যেখানে খাবারের জন্য দাঁড়ানো হবে সেখান থেকেই নিজেদের গরমের বস্ত্র নিয়ে কাছেই রাখতে হবে, কারণ এরপরেই ঠান্ডা কিন্তু পড়তে শুরু করবে। ড্রাইভারকে বলে দিয়েছি সবকিছু। মনে হচ্ছে সন্ধ্যার পূর্বে পৌঁছে যেতে পারি আমরা।
পথে সোনপ্রয়াগে কিছুক্ষণ দাঁড়িয়ে দর্শন করার পরে আমাদের গাড়ি ত্রিযুগী নারায়ণ মন্দিরে এসে পৌঁছয়। তখন সন্ধ্যা হতে চলেছে। গাড়ি গিয়ে দাঁড়ায় মন্দির কমিটির আশ্রমে। সেখানে আগে থেকেই কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। সুজয়ের সাথে পরিচয় হতেই তারা সানন্দে স্বাগতম জানায় সবাইকে। তাদের ব্যবহার দেখে বুঝতে অসুবিধা হচ্ছিল না যে সুজয় কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাদের সাথে। কমিটির সদস্যদের সাহায্যে কয়েকটি রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেগুলোতে প্রত্যেকের লাগেজ পৌঁছে দেওয়া হয়। রুমের ব্যবস্থাতে একটি মাত্র রুমে সুজয় এবং অ্যামেলিয়ার জন্য, আর মাত্র দুটি বড় রুমের মধ্যে একটা পুরুষদের জন্য, অন্য একটি রুমে মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। কেননা অতিথিদের জন্য এমন ধরনের রুমই ছিল আশ্রমে, সেই জন্যই এমন ব্যবস্থা। আমাদের গাড়ি সোনপ্রয়াগের রাস্তা ধরতেই ঠান্ডা শুরু হয়ে গেছিল। গাড়ি যতই ত্রিযুগী নারায়ণ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিল ততই ঠান্ডা প্রবল হতে শুরু হয়েছিল, কেননা অক্টোবর মাসের শেষ তখন প্রায়। মন্দির কমিটির আশ্রমে গাড়ি থেকে নামতেই প্রবল ঠান্ডা অনুভূতি হয় সকলেই। এই ব্যাপারটা যে হতে পারে সেজন্য আগে থেকে সতর্ক করেছিলাম। নিজেদের জন্য নির্দিষ্ট করা রুমে পৌঁছতে বুঝতে পেরেছিলাম রুমে বুখারি, কৃত্রিম উপায়ে রুমকে উষ্ণ রাখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বুখারি বলা হয়, লাগানো আছে। তাই ভিতরটায় স্বাভাবিকের থেকে উষ্ণ টেম্পারেচার থাকায় প্রবল ঠান্ডা থেকে বাঁচা সম্ভব হয়। কিছুক্ষণের ভিতরেই কমিটির লঙ্গরখানা থেকে আমাদের জন্য চা এবং হালকা নাস্তা দিয়ে যাওয়া হয়। প্রথমে বলে রাখি, মন্দির কমিটির আশ্রমগুলোতে অত্যাধুনিক খাবারের ব্যবস্থা যেমন থাকে না, তেমনি অত্যাধুনিক হোটেলের আরামদায়ক ব্যবস্থাও থাকে না। যেটুকু থাকে সেটুকুতেই অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। পরের দিন অনেক ভোরে ঘুম ভেঙে গেছিল। মাথার কাছের জানালাটার মোটা পর্দা সরিয়ে বাইরেটা দেখে মুগ্ধ হয়ে গেছি। তখনও আবছা আলো আধারে লুকোচুরির খেলা চলেছে। প্রকৃতি যেন নিজের নবযৌবনের সাজে সেজে উঠেছে। তখনও পরিষ্কার আকাশে তারাদের টিমটিমে আলো দৃশ্যমান দেখে আর বিছানায় থাকতে না পেরে উঠে পড়লাম। হাতের কাছেই গলাবন্ধ লম্বা পশমের সোয়েটারটা গলিয়ে চাদরটা মাথা থেকে জড়িয়ে নিয়ে রুমের দরজা খুলতেই প্রবল শীতল বাতাসের সামনে হতে হয়। কয়েকটা মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেও সামলে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। দরজাটা টেনে বন্ধ করে সিঁড়ি দিয়ে কয়েকটা ধাপ নিচে নেমে আসতেই সামনে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সম্মুখীন হলাম, এক কথায় তার বর্ণনা করা আমার পক্ষে অসাধ্য। চারদিক দেখছি আর পায়ে পায়ে হেঁটে পাহাড়ি ঢালান দিয়ে নামতে শুরু করলাম। তখনই ডান পাশে নজর পড়তেই সাক্ষী হলাম মন্দাকিনী নদীর কলকল ধ্বনির। মন্দাকিনী নদীর জলধারা অনেক উঁচু থেকে আবছা দেখা পেলেও তার কল্লোলিনী ধারার আওয়াজে মনটা শান্ত হয়ে গেল মুহূর্তেই। প্রকৃতির অপরূপ দৃশ্যে নিজেকে হারিয়ে ফেলছিলাম। সময় তখন সকাল 9টা অতিক্রম করে গেছিল। সূর্যের তেজ রশ্মি তখন বিছিয়ে পড়েছিল প্রকৃতির কোলে। মন্দিরের আশ্রমের কাছে পৌঁছতেই লক্ষ্য করেছি দূর থেকে ছেলের সাথে বৌমা এবং তার বন্ধু এবং তাদের স্ত্রীরাও আমাদের জন্য উৎকণ্ঠিত হয়ে অপেক্ষারত। নিকটে আসতেই সুজয় আতঙ্কিত হয়ে বলে ওঠে, কোথায় গিয়েছিলে প্রভাত হতেই? আমরা অনেকক্ষণ থেকে তোমাদের কোনো সংবাদ না পেয়ে চিন্তিত ছিলাম, তাই তোমাদের খোঁজে বেরিয়ে এসেছিলাম সকলে। ততক্ষণে কমিটির লোকজন সকালের চা এবং জল খাবারের ব্যবস্থা করে খোঁজ করছিলেন সবাইয়ের। সুজয়ের প্রশ্নের উত্তর দেওয়া ঝুমা ততক্ষণে আমিও অন্ধকার থাকতে উঠে পড়েছিলাম প্রকৃতিকে দেখার নেশায়। বাইরে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে নজরে পড়ে দাদু অনেকটা নিচে পাহাড়ি ঢালানের পাশে দাঁড়িয়ে প্রকৃতির দিকে তাকিয়ে বিলীন হয়ে আছে। মনে আতঙ্ক সৃষ্টি হওয়াতে আমিও দ্রুতগতিতে দাদুর কাছে পৌঁছতে পেরেছি। তারপরে দাদুকে সাথে নিয়ে ধীরে ধীরে উপরে এসেছি। ঝুমার কথার শেষে বলে উঠলাম, প্রকৃতির সৌন্দর্যের নেশা যে প্রবল নেশা। প্রকৃতিকে বুঝতে হয়, তাকে নিজের করে নিতে হয়, তবেই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ঘ্রাণ নেওয়া যায়। তোরা বুঝবি না এই প্রকৃতির সৌন্দর্যের আসল রহস্য। ক্ষণিকের জন্য থেমে সকলকে বোঝাতে শুরু করলাম, একটা বয়সের পরে প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়ার নেশাটাই আলাদা। সেটা হয়তো তোমরা এই মুহূর্তে বুঝতে পারবে না। আমার কথা শেষ না হতেই সকলেই হাততালি দিয়ে বলে ওঠে, কাকু সত্যি প্রকৃতির বর্ণনা আপনার থেকে শুনে মনে হচ্ছে আমরা অনেক কিছুই মিস করলাম। তার মধ্যে সুজয় বলে ওঠে, চলো তোমরা কিছুক্ষণের ভেতরে ফ্রেশ হয়ে চলে এসো কমিটির ভোজনালয়ে। সেখানেই সকালের জলখাবারের ব্যবস্থার সাথে সবকিছুই আলোচনা হবে। মন্দির কমিটির ভোজনালয়ে সেদিনের জলখাবারের ব্যবস্থা হয়েছিল আটার লুচি আর হালুয়া। কয়েকটি মিষ্টান্ন ছিল। সাধারণত উত্তরাখণ্ডের মন্দিরগুলোতে এমন ধরনেরই সকালের ভোগ লাগে, সেখান থেকে ভক্তদের প্রসাদ পরিবেশন করা হয়। জলখাবারের পরে বিবাহ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছিল। যেহেতু বরবধূর পোশাক মন্দির কমিটির প্রস্তাবেই আনা হয়েছিল, তবে আমি সাথে এনেছিলাম যে সীতাহার, সেটা লাবণ্যকে
আমার মা অর্পণ করেছিল বিয়ের সময়। এই সীতাহারটি আমাদের পারিবারিক অলংকার। কিছুক্ষণ পরে দুজন গাড়োয়ালি মধ্যবয়সী মহিলা এসে উপস্থিত হয়। সবকিছুই মন্দির কমিটির আয়োজনের মধ্যে ছিল। মহিলা দুজন আসে অ্যামেলিয়াকে উত্তরাখণ্ডের ট্র্যাডিশনাল নববধূর সাজে সাজানোর জন্য, তাই সুজয়ের কক্ষটি বেছে নেওয়া হয়। অবশ্য সেখানে উপস্থিত থাকে ঝুমার সাথে সুজয়ের দুই বন্ধু পত্নী। সেখানেই নববধূকে সাজানোর কাজ চলতে থাকে। এখন উত্তরাখণ্ডের বিবাহের সময়কার যে ট্র্যাডিশনাল পোশাক ব্যবহার করা হয় তার কিছুটা বর্ণনা এমন। উত্তরাখণ্ডের বিয়ের ঐতিহ্যবাহী পোশাকে কুলত বা ঘাগরা, চলি, পিছোরা এবং ঐতিহ্যবাহী গয়না ব্যবহার করা হয়। এটি রাজ্যের পাহাড়ি সংস্কৃতির পরিচয় দেয়। কুলত এবং ঘাগরা চলি, ঘাগরা কুলত মানে কুল্লু বা গাড়োয়ালি ও কুমায়ুনি শৈলীর লম্বা ঘাগরা, ব্লাউজ ঘাগরার সাথে মানানসই রঙের ব্লাউজ বা চলি গাঢ় রঙের হয়ে থাকে এবং তার উপরে জরির হাতের কাজ করা থাকে। এগুলো সাধারণত লাল, হলুদ বা গোলাপি রঙের পোশাক বিয়ের জন্য সবচেয়ে পবিত্র শুভ মানা হয়। পিছোরা বা রংওয়ালি ঐতিহ্যবাহী ওড়না। কুমাউনি বিয়ের সময় মহিলারা বিশেষ এক ধরনের ওড়না পরে যার নাম পিছোরা অথবা রংওয়ালি নকশা। এটি সাধারণত সাদা কাপড়ের ওপর লাল ও হলুদ রঙের জ্যামিতিক নকশা, যেগুলো জরির সূক্ষ্ম কাজের সাথে তৈরি করা হয় ঘরোয়াভাবে এবং মাঝে স্বস্তিক চিহ্ন দিয়ে তৈরি হয়। গয়না এবং অনুষঙ্গ নথ, মুখ ঢাকা বড় আকারের ঐতিহ্যবাহী নাকছাবি বা নথ, যা পাহাড়ি বিয়ের বিশেষ অঙ্গ। গুলবন্ধ, গলার কাছে আঁটো সোনার নেকলেস বা গুলবন্ধ। পাহাড়ি পহাঁচি, হাতে পরার বিশেষ নকশার সোনার চুড়ি বা ব্রেসলেট। তবে মন্দির কমিটি থেকে সংগ্রহ করা অলংকার সবকিছুই ছিল নকল। আমরা সাথে করে নববধূর জন্য আসল অলংকার এনেছিলাম, সেগুলো নববধূর সাজের একটা অঙ্গ হয়ে ওঠে। তবুও এখানকার ঐতিহ্যবাহী পোশাকের সাথেই অলংকারগুলো অনিবার্য ছিল। এবার বরবেশের পোশাক আনা হয়েছিল সুজয়ের জন্য। সেগুলো পাহাড়িদের ঐতিহ্যবাহী বৈবাহিক পোশাক ছিল। যেমন উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী সংস্কৃতিতে বিবাহ বা বিশেষ অনুষ্ঠানে পুরুষদের প্রধান পোশাক হলো হলুদ রঙের কুর্তা এবং ধুতি। এর সাথে মাথায় পাহাড়ি টুপি এবং পায়ে জুতোর মতো মোজারি পরা হয়। ঐতিহ্যবাহী পোশাকের বিবরণ পোশাক হলুদ বা উজ্জ্বল রঙের সুতির বা সিল্কের কুর্তা এবং সাথে জরিদার ধুতি কিংবা চুড়িদার পায়জামা। শীতের পোশাক ঠান্ডা আবহাওয়ায় কুর্তার ওপর পশমি জ্যাকেট, সদরি বা হাঁটু ঝুল কোট পরা হয়। মাথার টুপি ঐতিহ্যবাহী পাহাড়ি টুপি পরিধান করা হয়, যা বিবাহের সময় বরের বেশভূষাকে সম্পূর্ণ করে। পায়ের জুতো ঐতিহ্যবাহী চামড়ার মোজারি বা জুতোর ব্যবহার দেখা যায়। এ সমস্ত কিছুই সুজয়ের জন্য মন্দির কমিটির থেকে ব্যবস্থা করা হয়েছিল। দুজনকে পাহাড়ি বরবধূর গ্রুপে সজ্জিত হয়ে আসতেই সকলের নজর আটকে যায় তাদের উপরে। বেলা 12টা বাজার কিছুক্ষণ আগে থেকে মন্দির প্রাঙ্গণের ধুনির পাশে যে বিশাল প্রস্তুর খণ্ড ছিল, কথিত আছে এই স্থানে হর পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। সেই স্থানে বরবধূকে বসানো হয় পাশাপাশি এবং সেই ধুনির বরবধূর সম্মুখভাগে 5 জন পুরোহিত বসেছিলেন। তারা এই বিবাহ সম্পন্ন করবেন বিভিন্ন পৌরাণিক মন্ত্রের দ্বারা। ধুনির অন্য পাশে অতিথিদের বসার জন্য নিচে গালিচা পাতা হয়েছিল। আয়োজন দেখে বুঝেছিলাম বিবাহের অনুষ্ঠানটিতে সঠিক রূপায়ণ করতে অনেক পূর্ব থেকে এইসব আয়োজন শুরু হয়ে গেছিল। ঘড়ির কাঁটায় যখন 12টা বেজে 8 মিনিট তখনই মন্ত্র উচ্চারণ শুরু হয়। প্রথমে হর পার্বতীর উদ্দেশ্যে বন্দনা এবং লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে স্তুতি বন্দনার পরে বিবাহের প্রকৃত মন্ত্রোচ্চারণ শুরু হয়। সত্যি সে এক অপূর্ব অলৌকিক দৃশ্য বললে কম হবে। পরিবেশটা আধ্যাত্মিকতায় বিরাজমান করার সাথে সাথে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হয়েছিল। পাশে থাকা এক মন্দির কমিটির সদস্য বসেছিলেন, তাকে অত্যন্ত ধিমি আওয়াজে জিজ্ঞেস করলাম, এখানকার মন্ত্রোচ্চারণ এবং বিবাহের রীতি রেওয়াজ কি সারা দেশে হিন্দু বিবাহ এর সময় মেনে চলা হয়? বসে থাকা ভদ্র ব্যক্তি বলে ওঠেন, হয়তো প্রতিটা রাজ্যেই রীতি মেনে বিবাহ হয় না, কিন্তু পাহাড়ে বিশেষ করে কুমায়ুন সংস্কৃতিতে হর পার্বতীর বিবাহ হয়েছিল। সেটা মেনেই দুজন অবিবাহিত নর এবং নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। সমস্তটাই হর পার্বতীর বিবাহের অনুষ্ঠানকে অনুসরণ করে এই পদ্ধতি চলে আসছে যুগ যুগ ধরে। প্রায় 3 ঘন্টা ধরে বৈবাহিক আচার অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরেছিলাম আমরা কয়েকজন। বাঙালিদের বিবাহ মতের সাথে কিছুটা পার্থক্য থাকলেও আগাগোড়া অনেক কিছুই মিল পাওয়া যায়। যখন সবার শেষে সিঁদুরদানের পরে বিবাহ সম্পন্ন হয়, তারপরে নববধূকে ত্রিযুগী নারায়ণ মন্দিরের বিগ্রহের নিকটে পূজা প্রার্থনা করার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে বিগ্রহর উদ্দেশ্যে বরবধূ সংকল্প করেন,
আজীবন একসাথে কাটানোর শপথ নেয় এবং নিজেদের সাধ্য অনুযায়ী দক্ষিণা অর্পণ করেন পুরোহিতদের। তারপরে বিবাহ সম্পন্ন হয়। এই প্রক্রিয়া সমাপ্ত হতে হতে প্রায় 4 ঘন্টা ব্যতীত হয়ে গেছিল। বিবাহের সংকল্প অনুষ্ঠানের সমাপ্তির পরেই পুরোহিতদের থেকে আশীর্বাদ নেওয়ার পরে সকলকে ভোজনালয়ে যাওয়ার জন্য অনুরোধ জানায় মন্দির কমিটির সদস্যরা। সেদিনের মহাপ্রসাদের সমস্ত আয়োজন আমাদের তরফ থেকে করা হয়েছিল প্রায় 100 জনের মতো। সেই মহাপ্রসাদের রীতি অনুযায়ী 56 ভোগের আয়োজন করা হয়েছিল। কি ছিল না সেখানে, তবে এই প্রসাদ গ্রহণের সময় সকলকে ভূমিতে বসতে হয়। তারপরে প্রত্যেকের কাছে শালপাতার থালায় মহাপ্রসাদ পরিবেশন করে মন্দির কমিটির কয়েকজন সদস্য মিলে ত্রিযুগী নারায়ণ মন্দিরের বিগ্রহের জন্য 56 ভোগে মূলত থাকে ভাত বা অন্ন, ডাল, নানা পদের তরকারি, কয়েক রকমের পিঠে এবং দুধ ও মিষ্টি জাতীয় খাবার থাকে অসংখ্য পরিমাণে। সবগুলোই এখানকার রীতি মেনে তৈরি করা হয়। এর মধ্যে প্রধান বিভাগগুলো হলো 5 রকমের ভাত, 5 রকমের ডাল, ভাজা ও শাকসবজি এবং বিভিন্ন শুকনো রসালো মিষ্টি, অন্ন ডাল জাতীয় পদ, সাদা ভাত ও পোলাও, সাধারণ অন্ন, ঘি ভাত এবং মিষ্টি ভাত, ডাল জাতীয় মুগ ডাল, অড়হর ডাল ও নানা পদের স্যুপ, তরকারি ও ভাজা পদ, শাক ও সবজি, বিভিন্ন সবজির মিশ্র তরকারি এবং নানাবিধ ভাজা, বিশেষ পদ বেগুনির মরিচ এবং নারকেল বাটা ও সর্ষে দিয়ে তৈরি বিশেষ তরকারি, মিষ্টি ও দুধ জাতীয় পদ, পিঠে ও শুকনো মিষ্টি, গজা, প্যাড়া, মালপোয়া, মুড়ি, মুরকি ও খই, দুগ্ধজাত পদ, ক্ষীর, রাবড়ি, প্যাড়া, লাড্ডু ও রসগোল্লা। মন্দির কমিটির ভোজনালয়ে 56 ভোগ গ্রহণের পরে যখন নিজের নিজের রুমে এলাম তখন প্রায় সন্ধে আসন্ন। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর পরবর্তী পর্ব আমি কালকে আপলোড করব। আপনারা হয়তো ভাবছেন যে কবে শেষ হবে, আসলে এটা কিন্তু একটা বড় উপন্যাস। অবশ্য আর বেশি এগোবো না, আর 3 থেকে 4টে পর্ব হয়তো হবে। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।